আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা ম্যাট্রিক্স পয়েন্ট থেকে আপনাদের জন্য উইকলি কিছু 30 মিনিট লাইভ ক্লাস রাখছি। আমাদের 30 মিনিট লাইভ ক্লাসগুলোর মেইন মোটো হচ্ছে আপনাদের রেসিডেন্সি এবং অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনের যে সকল ইম্পর্টেন্ট টপিকগুলো আছে সেগুলোকে একত্র করে আপনাদের জন্য বিগত বছরের প্রশ্নের আলোকে ডিসকাশন ক্রিয়েট করা। আমরা এই বছরের এবং বিগত বছরের প্রশ্নগুলোতে মাইক্রোবায়োলজি, প্যাথোলজি, ফার্মাকোলজি যে ইম্পর্টেন্ট টপিকগুলো আলাদা করেছি, চেষ্টা করেছি প্রত্যেকটা লাইভ ক্লাসে সেই টপিকগুলো আপনাদের সামনে নিয়ে আসতে। আজকে সেই 30 মিনিট লাইভ ক্লাসের আমাদের টপিক হচ্ছে মাইক্রোবায়োলজির ইমিউনোলজি পার্টটি, এবং ইমিউনোলজির মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা অংশ হচ্ছে আমাদের এমএইচসি। এমএইচসি খুব অল্প একটা পার্ট হলেও বিগত বেশ কয়েক বছরে এমএইচসি রিলেটেড অনেকগুলো প্রশ্ন আমরা ফেস করেছি। আজকে সেই প্রশ্নগুলোর সলিউশন এবং আমাদের আপকামিং কি পসিবল এমসিকিউ আমরা এখানে ফেস করতে পারি, এই টপিক বেস ডিসকাশন নিয়ে আজকের লাইভটা সাজানো। আশা করি আপনারা অ্যাট দ্য এন্ড অফ লাইফ এমএইচসি রিলেটেড যত কোয়েরিগুলো আপনাদের আছে এগুলো দূর হবে এবং আমরা নেক্সট এমএইচসি রিলেটেড কোনো কোয়েশ্চেন ফেস করতে ইজি বোধ করবো। আমি একটু ডিসকাশনে চলে যাই। আমাদের এমএইচসি টপিকটার মেইনলি বেসড হচ্ছে দুইটা কোয়েরিজের উপরে। একটা হচ্ছে এমএইচসির প্রয়োজনীয়তা কি, সেকেন্ড হচ্ছে এমএইচসি স্ট্রাকচারাল কিছু কোয়েশ্চেন আমরা প্রতি বছর ফেস করি। এই কোয়েশ্চেন ডিসকাশনের আগে আমি একটা প্রোফর্মা একটু দেখাতে চাই, যেটা হচ্ছে আমাদের বিগত বছরে এমএইচসির ডিসকাশন থেকে আমরা একটু সামারাইজ করতে পারি। যেমন একটা প্রশ্ন ছিল মার্চ 15-এর রেসিডেন্সির প্রশ্ন, একটু ভালো করে খেয়াল করে দেখেন, যেখানে আমার স্টেমটা ছিল এরকম যে রিগার্ডিং এমএইচসি মলিকিউলস হোয়াট আর দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস। এখানে আমাদের স্টেমের মধ্যে অনেকগুলো অপশন ছিল, তার মধ্যে প্রথমে লেখা ছিল দ্যাট দে আর সেল সারফেস গ্লাইকোপ্রোটিনস, সেকেন্ডলি দে আর প্রেজেন্ট অনলি অন অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস সারফেস, third, they play a critical role in self and non-self recognition, and fourth, highest level of MHC molecules are expressed on hepatocytes, and MHC genes are located on short arm of chromosome 6. আমরা এই যে অপশনগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে MHC এর লোকেশন, MHC এর স্ট্রাকচার, MHC এর ফাংশন, এই প্রত্যেকটা কোয়েশ্চেনকেই, এই প্রত্যেকটা অপশনকেই স্টেমের মধ্যে রাখা হয়েছে। তাহলে আমরা যখন পড়বো আমাদের এমএইচসি রিলেটেড পড়াশোনাটা হবে আসলে ওর স্ট্রাকচার, ওর ফাংশন, ওর লোকেশন ওরিয়েন্টেড। তাহলে স্টেমের যে অ্যান্সারগুলো আছে এগুলো আমাদের জন্য করাটা খুব সহজ হবে। আমি ডিসকাশনের শেষে আবার এই কোয়েশ্চেনে ব্যাক করব এবং আপনারা ট্রাই করবেন একটু রিভিউ করার যে আসলেও আপনারা এই অ্যান্সারগুলো করতে পারছেন কিনা। এমএইচসি সম্পর্কে জানার আগে একটা জিনিস খুবই ম্যান্ডেটরি, যেটা আমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এখন আমরা জানি আমাদের বডিতে অ্যান্টিজেন প্রেজেন্ট করা হয় আমাদের ইমিউন সেলের কাছে। আমাদের ইমিউন সেলের মধ্যে কিছু আছে টি সেল, কিছু আছে হচ্ছে কি বি সেল। এখন মেজরিটি ইমিউন সেলের কাছে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে এমন সেলগুলোকে আমরা বলে থাকি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। সাধারণত অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোর কিছু স্পেশাল প্রপার্টি আছে যার জন্য ওরা ইমিউন সেলের কাছে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারে। আমাদের প্রশ্ন আসে যে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো কি এবং কিভাবে ওরা আসলে অ্যান্টিজেনটাকে ইমিউন সেলের কাছে প্রেজেন্ট করে। প্রায় প্রত্যেক অল্টারনেট বছরেই এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলোর নাম বিভিন্নভাবে প্রশ্ন আপনারা পাবেন। ইদার এভাবে আসে উইচ অফ দ্য ফলোইং সেলস প্রেজেন্ট অ্যান্টিজেন টু দ্য টি সেলস, অথবা উইচ অফ দ্য ফলোইং আর কনসিডার্ড অ্যাজ প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস, এভাবে। এখন প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বলতে সাধারণত ওইসব সেলগুলোকে বোঝানো হয়
যারা প্রপারলি অ্যান্টিজেনকে প্রসেস করে এবং প্রেজেন্ট করে টি সেলের কাছে। তাহলে এর মধ্যে আমরা তিনটা নাম মাথায় রাখবো। ফার্স্ট ওয়ান ইজ ম্যাক্রোফেজ, দ্য সেকেন্ড ওয়ান ইজ বি লিম্ফোসাইট, অ্যান্ড থার্ড ওয়ান ইজ ডেনড্রাইটিক সেল। এই তিনটা সেল এর মেইন কাজই হচ্ছে গিয়ে অ্যান্টিজেন প্রেজেন্ট করা টু দ্য CD4 টি সেলস। এটা ছাড়াও কিছু সেল আছে যাদেরকে আমরা টার্গেট সেল বলি, তারা মেইনলি এনি ইনফেক্টেড সেল যারা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারে CD8 টি সেলের কাছে। এদের ক্ষেত্রে কোনো ধরনের স্পেশাল ক্রাইটেরিয়া থাকার প্রয়োজন নাই। কিন্তু আপনার প্রশ্ন যদি থাকে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, আমাদের অপশনে অ্যান্সার থাকবে হচ্ছে আইদার ম্যাক্রোফেজ অথবা বি লিম্ফোসাইট অথবা ডেনড্রাইটিক সেল। কেন আসলে এই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে, বা ওরা কেন একমাত্র এই ক্রাইটেরিয়াটা ক্যারি করে যে ওরাই অ্যান্টিজেন প্রেজেন্ট করলে আমাদের বডি সেলগুলো বা ইমিউন সেলগুলো অ্যাক্টিভ হবে, তার খুব সহজ একটা এক্সপ্লেনেশন আমরা আজকে দিব। খেয়াল করে দেখবেন, সাপোজ আমার শরীরে কোনো একটা অ্যান্টিজেন প্রবেশ করার পরে আমার শরীরের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের মধ্যে একটা হচ্ছে ডেনড্রাইটিক সেল। ডেনড্রাইটিক সেল সেই অ্যান্টিজেনটাকে আপটেক করে। ডেনড্রাইটিক সেলের কাছে আছে খুব ইম্পর্টেন্ট দুইটা হাতিয়ার, একটা হচ্ছে MHC ক্লাস 1 এবং ক্লাস 2। MHC জিনিসটা এমনই একটা মেকানিজম বা এমনই একটা হাতিয়ার যার সাহায্যে যে কোনো ধরনের অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল খুব সহজেই অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারে ইমিউন সেলের কাছে, এবং এতে করে ইমিউন সেলও সেই প্রেজেন্টেড অ্যান্টিজেনটাকে সহজে চিনতে পারে এবং সেটার এগেনস্টে অ্যাকশন নিতে পারে। আমাদের আজকের যে ডিসকাশনটা সেটা মূলত এই MHC রিলেটেড, অর্থাৎ এই MHCটা কি এবং তার এই অ্যান্টিজেন প্রেজেন্টেশন প্রসেসের রোলটা কি এবং তার স্ট্রাকচারটা কি, ফাংশনটা কি, আমরা আজকে এটা নিয়ে একটু ডিসকাস করব। MHC ফুল ফর্মে আমরা এটাকে বলতে পারি মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। দুটা কথা খেয়াল করবেন, একটা হচ্ছে হিস্টো আর একটা হচ্ছে কম্প্যাটিবিলিটি। হিস্টো শব্দটার অর্থ আমরা জানি টিস্যু, আর কম্প্যাটিবিলিটি মানে হচ্ছে গিয়ে কম্প্যাটিবল কমপ্লায়েন্স, অর্থাৎ সমতা থাকা। অর্থাৎ দুটি টিস্যুর মধ্যে যদি কোনো ধরনের কম্প্যাটিবিলিটি থাকতে হয় তাদের মধ্যে এই কমপ্লেক্সের বা এই অ্যান্টিজেনের মিল থাকতে হবে। এই জন্য এটাকে বলা হয় মেজর হিস্টো কম্প্যাটিবিলিটি কমপ্লেক্স। এরা এমন কিছু প্রোটিন স্ট্রাকচার যেগুলোকে আমরা সাধারণত সেল মেমব্রেনে পাই, particularly most cells of vertebrate animals. They present antigen to the T cells. In human, these proteins are encoded by HLA genes. আমাদের প্রশ্ন প্রায় আসে যেখানে লেখা থাকে যে which of the following are properties of HLA antigens. আপনারা একটু কনফিউশনটা আজকে ক্লিয়ার করে ফেলেন। MHC আর HLA কিছুটা সিনোনিমাস, ঠিক আছে? আপনাদের প্রশ্ন যদি MHC এর জায়গায় HLAও থেকে থাকে আপনারা কখনো কনফিউজড হবেন না, এই দুটোকে আমরা সাধারণত সিনোনিমাস ভাবে ব্যবহার করে থাকি। HLA এর অর্থ হচ্ছে হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন। এই হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেনগুলো মূলত MHC এর যে জিনগুলো থাকে সেগুলো দিয়েই তৈরি হয়। তাহলে যদি আমার প্রশ্নে MHCও থাকে যে অ্যান্সারটা হবে, HLA থাকলেও আমরা একই ধরনের অ্যান্সারগুলো পাবো। Both of them carry significant roles in antigen presentation. ওদের মেজরিটি পারফরমেন্সটা হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশনে। সেকেন্ডলি আরেকটা খুব ইম্পর্টেন্ট রোল ওরা প্লে করে, সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশনে। ট্রান্সপ্লান্টেশনটা কি আমরা জানি যে ইউজুয়ালি ট্রান্সফার অফ এনি টিস্যু অর গ্রাফট ফ্রম ওয়ান ইন্ডিভিজুয়াল টু দ্য আদার ইজ নোন এজ ট্রান্সপ্লান্ট। এখন এই ওয়ান ইন্ডিভিজুয়াল থেকে আদার ইন্ডিভিজুয়ালটা ইট ক্যান ইদার বি দ্য সেম ইন্ডিভিজুয়াল অথবা টু জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালস অথবা টু ইন্ডিভিজুয়ালস ফ্রম টু ডিফারেন্ট স্পিসিস। এখন যেই ট্রান্সফারটাই হোক না কেন এই এন্টায়ার প্রসেসটা কিন্তু ডিপেন্ড করে এই যেই দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে এই ট্রান্সফারটা হচ্ছে তাদের ভিতরে MHC কি পরিমাণে কম্প্যাটিবল, অর্থাৎ MHC মলিকিউলের মধ্যে কি পরিমাণে মিল আছে এটার উপর ডিপেন্ড করে আমরা সাধারণত এই গ্রাফটা আইদার অ্যাকসেপ্টেড হবে না রিজেক্টেড হবে এই জিনিসটা বুঝতে পারি। আরেকটা খুব ইম্পর্টেন্ট কনটেক্সটে MHC আমরা পড়বো, সেটা হচ্ছে অটো ইমিউন ডিজিজ। সাধারণত দেখা যায় কিছু কিছু ক্ষেত্রে এমন কিছু HLA জিন আছে যার সাথে অ্যাসোসিয়েশন থাকলে কিছু পার্টিকুলার অটো ইমিউন ডিজিজ বেশি হয় বা অটো ইমিউন ডিজিজ দেখা যায়। এটা একটা বক্সে আপনাদের জন্য আমি সামারাইজ করে দিব। প্রায় প্রশ্ন আসে which of the following diseases are found to have HLA association.
আমরা এমএইচসি মলিকিউলটাকে মেইনলি 3টা ক্যাটাগরিতে ভাগ করি, ক্লাস 1, ক্লাস 2 অ্যান্ড ক্লাস 3। মনে রাখবেন শুরুতেই যখন আমি বলেছি যে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে উইথ দ্য হেল্প অফ ক্লাস 2 এমএইচসি মলিকিউল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে ক্লাস 2 এমএইচসি মলিকিউল থাকে। অন দি আদার হ্যান্ড আমাদের শরীরে বাকি সব নিউক্লিয়েটেড সেলের গায়ে ক্লাস 1 এমএইচসিটা থাকে। এখন কনফিউশন হতে পারে যে এমএইচসি কি তাহলে ক্লাস 1 এমএইচসি কি তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের সাথে থাকে না? অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল হ্যাভ বোথ ক্লাস 1 অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 2 এমএইচসি। এই জিনিসটা সহজে বোঝার জন্য আমি একটা ছবি দেখাই। ইউজুয়ালি এমএইচসি আমাদের শরীরে কোথায় থাকে? আমরা ক্যারিওটাইপিং করি ক্রোমোজোমের, সেখানে ক্রোমোজোম 6 এর শর্ট আর্মের একটা পার্টিকুলার জায়গায় আমাদের এমএইচসির যে কমপ্লেক্সটা লোকেটেড থাকে। এই অংশটাকে আমরা সাধারণত বলে থাকি HL এর লোকাস। এখানে ক্লাস 1 এবং ক্লাস 2 এর যে জিনগুলাকে সুন্দর করে সাবডিভাইড করে দেখানো আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সহজে বলি, ক্লাস 1 এর ভিতরে 3 টাইপের HLA জিনস থাকে, HLA-A, HLA-B এবং HLA-C। আর ক্লাস 2 এর ভিতরে 3 ধরনের HLA জিনস থাকে, HLA-DP, DQ এবং DR। একইভাবে ক্লাস 3 অংশে থাকে কিছু স্পেসিফিক সাইটোকাইনের জিন, যার মধ্যে একটা হচ্ছে TNF আর কিছু থাকে কমপ্লিমেন্টের জিন। প্রশ্ন চলে আসে প্রায়ই যে HLA ক্লাস 1 এর মধ্যে কোন কোন জিন ইনক্লুডেড? আপনার উত্তরটা হবে HLA-A, HLA-B এবং HLA-C। একইভাবে ক্লাস 2 এর ভিতরে যদি প্রশ্ন করা হয় কোন কোন জিন ইনক্লুডেড, আপনার অ্যান্সার হবে HLA-DP, DQ এবং DR। আর ক্লাস 3 এর ভিতরে থাকে কিছু কমপ্লিমেন্ট প্রোটিন এবং TNF আলফা। এটা হচ্ছে একটা বেসিক যেই এমএইচসি মলিকিউল তার ডিস্ট্রিবিউশন। অর্থাৎ ওই যে আমরা বললাম ক্রোমোজোমের শর্ট আর্ম, ক্রোমোজোম 6 এর শর্ট আর্মের মধ্যে এগুলো থাকে। তাহলে আমার প্রশ্নে যদি ক্লাস 1 এর মধ্যে কি জিন থাকে আমার অ্যান্সার জানা থাকবে, ক্লাস 2 এর মধ্যে কি জিন থাকে আমি এগুলো অ্যান্সার করব, এবং ক্লাস 3 এর মধ্যে কি জিন থাকে তার মধ্যে আমাদের এই অ্যান্সারগুলো থাকবে। এখন কেন এই ক্লাস 3টা আসলে আলাদা? বলা হয় এমএইচসির যে 3টা ক্লাস আছে, ক্লাস 1, ক্লাস 2 এবং ক্লাস 3 জিনস, এর মধ্যে ক্লাস 1 জিনটা মেইনলি সকল নিউক্লিয়েটেড সেলের সারফেসে থাকে। অর্থাৎ আমাদের শরীরে যখন এনি নিউক্লিয়েটেড সেল কোনো একটি অর্গানিজম দিয়ে ইনফেক্টেড হবে, সেই সেল তার শরীরে উপস্থিত ক্লাস 1 এমএইচসির সাহায্যে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করতে পারবে। ক্লাস 2 এমএইচসি অন দি আদার হ্যান্ড শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং যে সেলগুলো থাকে তার মধ্যে থাকে। তার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলস। আমরা পড়ে এসেছি ডেনড্রাইটিক সেল, বি সেল এবং ম্যাক্রোফেজেস। তাহলে ক্লাস 2 এমএইচসি গুলো শুধুমাত্র এই 3টা সেলের সারফেসে এক্সপ্রেসড হয়। অন দি আদার হ্যান্ড ক্লাস 3 এমএইচসি এটা ইনক্লুড করে এমন কিছু স্পেশাল সিক্রেটেড প্রোটিন যাদের ইমিউন ফাংশন আছে। এদের রোলটা আসলে ঠিক কমপ্লিটলি অ্যান্টিজেন প্রেজেন্টেশনের সাথে রিলেটেড না। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টেশনের সাথে রিলেটেড মূলত আমার ক্লাস 1 এমএইচসি এবং ক্লাস 2 এমএইচসির যে রোল, সেটা ক্লাস 1 এমএইচসি যা প্রেজেন্ট থাকে আমাদের শরীরের সকল নিউক্লিয়েটেড সেলের উপরে, আর ক্লাস 2 এমএইচসি থাকে আমার যে প্রফেশনাল অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো আছে তার উপরে। এখন এই যে প্রেজেন্টেশনটা, এইটার জন্য আচ্ছা এই যে লোকেশনটা, এটার জন্য প্রায় আমাদের প্রশ্ন আসে। এইরকম একটা কোয়েশ্চেন আমরা লাস্ট ফেস করেছি, যেখানে লেখা ছিল এমএইচসি ক্লাস 2 মলিকিউলস আর এক্সপ্রেসড অন which one of the following cells? অপশনস ছিল ডেনড্রাইটিক সেলস, ফাইব্রোব্লাস্ট, ম্যাক্রোফেজ, প্ল্যাটেলেট অ্যান্ড রেড ব্লাড সেল। আমরা এমএইচসি ক্লাস 1 মলিকিউলের ক্ষেত্রে পড়ে এসেছি যে আমাদের শরীরে যত নিউক্লিয়েটেড সেল আছে সবাই ক্যারি করে এমএইচসি ক্লাস 1, কিন্তু এমএইচসি ক্লাস 2 এর ক্ষেত্রে আমাদের অ্যান্সার ছিল শুধুমাত্র অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো, যার মধ্যে ছিল ম্যাক্রোফেজেস, বি সেলস এবং ডেনড্রাইটিক সেলস। তাহলে আমার অপশনের মধ্যে ম্যাক্রোফেজ, ডেনড্রাইটিক সেল এবং বি সেলটাই হবে কারেক্ট অ্যান্সার। একইভাবে আপনাদের প্রশ্ন আসতে পারে কিন্তু এমএইচসি ক্লাস 1 molecules are not present in which of the following cells? সেখানে আপনারা অবশ্যই মনে রাখবেন যেহেতু নিউক্লিয়েটেড সেলের কথা বলা হয়েছে, সো আমার অপশনে নন নিউক্লিয়েটেড যে কোনো ধরনের সেল মেনশন থাকলে সেটা একটা ফলস অ্যান্সার হবে। এখন এই এমএইচসির রোলটা কি এবং আসলে ও কিভাবে একটা সারফেসে অ্যান্টিজেনটাকে প্রেজেন্ট করে, এটার জন্য একটা খুব সিম্পল স্ট্রাকচার আপনাদের সামনে দেখাচ্ছি।
মেইনলি এমএইচসি এই জিনিসটা একটা গ্লাইকোপ্রোটিন, এর মধ্যে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট হচ্ছে প্রোটিন চেইন আলফা এবং বিটা। আমরা প্রথমে এমএইচসি ক্লাস 1 মলিকিউলের স্ট্রাকচারটা যদি একটু দেখি, এখানে দুটো অংশের মধ্যে একটা হচ্ছে আলফা চেইন আর একটা হচ্ছে বিটা মাইক্রোগ্লোবিউলিন। বলা হয় এমএইচসি সেলের সারফেসের সাথে অ্যাটাচড অবস্থায় থাকে এবং এই অ্যাটাচমেন্টটা একটা সাইটোপ্লাজমিক টেল দিয়ে সেলের ভিতর থেকে আটকে থাকে। এখন এই যে সেলের সারফেসের অংশটুকু, এই অংশটুকুই আসলে অ্যান্টিজেন প্রেজেন্টেশনে সবচেয়ে ইম্পর্টেন্ট রোল প্লে করে। একদম উপরেই খেয়াল করবেন যেখানে আলফা চেইন এর মাঝখানে একটা গ্রুভ ক্রিয়েট হয়ে থাকে, এই গ্রুভটাই মূলত অ্যান্টিজেন বাইন্ডিং বা পেপটাইড বাইন্ডিং রিজিয়ন। অর্থাৎ এখানে আপনি একটা পার্টিকুলার অ্যান্টিজেন বা পার্টিকুলার সাইজের অ্যামাইনো অ্যাসিডকে অ্যাটাচ হতে দেখবেন এবং এইভাবেই এই অংশে অ্যাটাচড হয়েই অ্যান্টিজেনটা একটা টি সেলের কাছে প্রেজেন্ট হবে। অন দি আদার হ্যান্ড এমএইচসি ক্লাস 2 মলিকিউল এটা কমপ্লিটলি দুইটা ডিফারেন্ট গ্লাইকোপ্রোটিন চেইন নিয়ে তৈরি, একটা হচ্ছে আলফা চেইন আর একটা হচ্ছে বিটা চেইন। কিন্তু এমএইচসি 1 এর মতোই এরও ঠিক একটা পার্টিকুলার অ্যান্টিজেন বাইন্ডিং রিজিয়ন বা পেপটাইড বাইন্ডিং ক্লেফট আছে। এর পেপটাইড বাইন্ডিং ক্লেফটেও যখন কোনো অ্যান্টিজেন আসে সেখানে অ্যান্টিজেনটা অ্যাটাচড হয় এবং এইটাই সে প্রেজেন্ট করে টি সেলের কাছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ক্লাস 1 এমএইচসি কোন ধরনের টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে এবং ক্লাস 2 এমএইচসি কোন ধরনের টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করবে। এটার জন্য আমরা খুব সহজ একটা রুল মনে রাখি, যেটাকে আমরা বলে থাকি রুল অফ 8। ইউজুয়ালি যেগুলো ক্লাস 1 এমএইচসি মলিকিউল তারা অলওয়েজ CD8 টাইপ অফ টি সেলের কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। অন দি আদার হ্যান্ড যেগুলো ক্লাস 2 এমএইচসি মলিকিউল ওরা অলওয়েজ অ্যান্টিজেন প্রেজেন্ট করে CD4 টাইপ অফ টি সেলের কাছে। দিস ইজ নোন অ্যাজ দ্য রুল অফ 8, অর্থাৎ CD8 টাইপ অফ টি সেলস উইল রিসিভ অ্যান্টিজেন from MHC class 1 molecule, whereas CD4 type of T cells will receive antigen from the MHC class 2 molecules. এই যে রোল রিভার্স বা এই যে অল্টারনেট রুল অফ 8, এটা আমাকে মনে রাখতে হবে যে যখন আমার অপশনে থাকবে যে MHC ক্লাস 1 মলিকিউল কার কাছে অ্যান্টিজেন প্রেজেন্ট করে অথবা MHC ক্লাস 2 মলিকিউল দিয়ে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলগুলো কাকে অ্যাক্টিভেট করে, ঠিক তখন আসলে আমাকে এইভাবে এটা মনে রাখতে হবে। এই যে অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা এটা খুব একটা সিম্পল প্রসেস। এটার জন্য আমার দুটো অংশ থাকে, একটা হচ্ছে গিয়ে আমার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল আর রিসিভিং এন্ডে থাকে আমার যেই ইমিউন সেলটা বা টি সেলটা। খেয়াল রাখবেন এমএইচসি যেই ভাবে পেপটাইড ফ্র্যাগমেন্টটাকে প্রেজেন্ট করে টি সেলের সারফেসে ঠিক একই ধরনের রিসিপ্টর বসে থাকে ওই অ্যান্টিজেনটাকে রিসিভ করার জন্য। আমি যখন এমএইচসি স্ট্রাকচার ডিসকাস করেছি তখন দেখিয়েছি যে ওর একটা পেপটাইড বাইন্ডিং রিজিয়ন থাকে বা ক্লেফট থাকে যেখানে অ্যান্টিজেনটা অ্যাটাচড হয় এবং এর ভাবেই অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তার এমএইচসির সাহায্যে অ্যান্টিজেনটাকে ক্যারি করে নিয়ে যায় টি সেলের কাছে, যাতে করে টি সেলটা তার রিসিপ্টরের মধ্যে এই অ্যাটাচড পেপটাইড ফ্র্যাগমেন্টটাকে রিসিভ করতে পারে। এই এন্টায়ার প্রসেসটাই মূলত কন্ডাক্ট করে একটা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল উইথ দ্য হেল্প অফ এমএইচসি। যদি এই টি সেলটা একটা CD4 টি সেল হতো সেক্ষেত্রে এই এমএইচসি মলিকিউলটা ডেফিনেটলি একটা MHC 2 মলিকিউল হতো। অন দি আদার হ্যান্ড যদি এটা একটা CD8 টাইপ অফ টি সেল হতো তবে সেই ক্ষেত্রে MHC মলিকিউলটা একটা MHC ক্লাস 1 মলিকিউল হতো। ঠিক এইভাবে অ্যান্টিজেন প্রেজেন্টেশনটা ডিফারেন্ট হয় ইন কেস অফ MHC 1 এবং MHC 2 মলিকিউলস। এখন আমরা চলে আসি আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট লেঞ্জের যেই বক্সটা আছে, যেটা থেকে আমরা বিগত বছরের প্রশ্নগুলা ঘুরে ফিরে পেয়ে থাকি। আমার ডিসকাশনে মোটামুটি অলরেডি সবগুলো পয়েন্ট কভার হয়ে যাওয়ার কথা। আমি ইন্ডিভিজুয়ালি এখন একটু দেখাচ্ছি এই ডিফারেন্সিয়েশনটাতে ওরা কি কি মেনশন করেছে। প্রথমেই ওদের বক্সটা ছিল যে ক্লাস 1 এবং ক্লাস 2 MHC প্রোটিনের ভিতরে কোন কোন ফিচার কে কে ক্যারি করে। যেমন যদি আমি বলে থাকি যে CD4 পজিটিভ টি সেলকে কারা অ্যান্টিজেন প্রেজেন্ট করে, দেন আমার মাথায় রাখতে হবে রুল অফ 8টা, অর্থাৎ ক্লাস 2 MHC প্রোটিন CD4 পজিটিভ টি সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করে। একইভাবে CD8 পজিটিভ টি সেলকে কারা অ্যান্টিজেন প্রেজেন্ট করে, তবে সেটা ডেফিনেটলি হবে ক্লাস 1 MHC প্রোটিনস।
MHC লোকেশন থেকে কোয়েশ্চেন আসে যে which one of the following MHCs are found on surface of all nucleated cell? আমি আগেও বলেছি যে নিউক্লিয়েটেড সেলের সারফেসে থাকে শুধুমাত্র ক্লাস 1 MHC প্রোটিন। On the other hand, যদি প্রশ্ন থাকে যে which one of the MHC are found on surface of professional antigen presenting cell such as dendritic cells, macrophages and B cells, সেক্ষেত্রে আমার অ্যান্সার হবে বোথ ক্লাস 1 এবং ক্লাস 2। আপনারা খেয়াল করবেন আমি যখন MHC 1-2 এর ডিস্ট্রিবিউশনটা দেখিয়েছি তখন এই ব্লু বক্সটা অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল বক্সটাকে কিন্তু আমরা ক্লাস 1 MHC এর ভিতরে রেখেছি, অর্থাৎ অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল যে শুধুমাত্র ক্লাস 2 MHC ক্যারি করে না, অ্যাজ আ টার্গেট সেল ও কিন্তু অলরেডি ক্লাস 1 MHC ওর মধ্যে ক্যারি করে। তাহলে যদি নিউক্লিয়েটেড সেল থাকে তার মধ্যে শুধুমাত্র ক্লাস 1 MHC থাকলেও যদি আপনার স্টেমে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থাকে ইট উইল ক্যারি বোথ ক্লাস 1 অ্যাজ ওয়েল অ্যাজ ক্লাস 2 MHC। তাহলে যদি প্রশ্ন থাকে which one of the following is found on the surface of professional antigen presenting cell, আমার অ্যান্সার হবে both class 1 and class 2 MHC প্রোটিন। একইভাবে প্রশ্ন থাকে encoded by genes in HLA locus। আমরা আগে বলেছি MHC এবং HLA কিন্তু একটা সিনোনিমাস জিনিস, সুতরাং আমাকে যদি বলা হয় যে MHC কে এনকোড করে HLA জিনস, এটা ডেফিনেটলি ট্রু হবে। সো বোথ MHC ক্লাস 1 এবং ক্লাস 2 এর ক্ষেত্রে এটা HLA জিনকে এক্সপ্রেস করে। এবং এই ধরনের জিন সাধারণত কো-ডমিনেন্ট হয়। কো-ডমিনেন্ট ইন দ্য সেন্স যে বোথ অফ দ্য জিনস আর ইনহেরিটেড ফ্রম বোথ দ্য প্যারেন্টস, অ্যাজ এ রেজাল্ট অফ হুইচ এটা কো-ডমিনেন্ট এক্সপ্রেশন করে। এই ইম্পর্টেন্ট প্রপার্টিটা বোথ MHC 1 এবং MHC ক্যারি করে। এবং মাল্টিপল অ্যালিলস অ্যাট ইচ জিন লোকাস, আমরা HLA যখন আপনারা পড়বেন লেন্সে একটা খুব সুন্দর অংশে লেখা আছে দেখবেন যে ইউজুয়ালি দেয়ার আর মোর দেন 100 ডিফারেন্ট টাইপস অফ HLA জিনস, এবং এতগুলো জিন সাধারণত একটা পার্টিকুলার লোকাসে লোকেটেড থাকে। সো বোথ MHC ক্লাস 1 এর ক্ষেত্রে বা ক্লাস 2 এর ক্ষেত্রে দেয়ার আর মাল্টিপল অ্যালিলস হুইচ আর লোকেটেড অ্যাট ইচ জিন লোকাস। সেকেন্ড হচ্ছে কম্পোস্ট অফ 2 পেপটাইডস এনকোডেড ইন দ্য HLA লোকাস। এর ক্ষেত্রে দেখবেন খেয়াল করবেন MHC 2 এর বেলায় ইয়েস বলা হলেও MHC 1 এর বেলায় এখানে নো বলা হয়েছে। তার কারণটা কি, আমরা যখন MHC স্ট্রাকচার পড়েছি তখন দেখেছি যে MHC ক্লাস 1 মলিকিউলে একটা সিঙ্গেল পেপটাইড থাকে কমপ্লিট, যেটা হচ্ছে আলফা পেপটাইডটা। অন দি আদার হ্যান্ড একটা পার্টিকুলার অংশ থাকে যেটা একটা মাইক্রোগ্লোবিউলিন, ইট ইজ নট আ পার্টিকুলার পলিপেপটাইড চেন, যেটার নাম হচ্ছে বিটা 2 মাইক্রোগ্লোবিউলিন। এই জন্য যদি আপনাকে সিঙ্গেল পেপটাইড কোথায় আছে প্রশ্ন করা হয় তাহলে সেটা হচ্ছে MHC ক্লাস 1। অন দি আদার হ্যান্ড MHC ক্লাস 2 এর বেলায় দেখবেন এখানে দুটা কমপ্লিট পেপটাইডের উপস্থিতি আমরা দেখতে পাই, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। এই জিনিসটাই এখানে মেনলি হাইলাইট করা হয়েছে যে which one of the following is composed of 2 peptides encoded in the HLA locus। সেক্ষেত্রে MHC 1 এর বেলায় আমরা দেখি যে একটা পেপটাইড আছে, আর MHC 2 এর বেলায় both of the peptides are present। আর যদি প্রশ্ন করা হয় composed of 1 peptide and a beta 2 microglobulin, আমার অ্যান্সার ডেফিনেটলি হবে class 1 MHC molecule is composed of 1 peptide and a beta microglobulin। এখন এতক্ষণ পর্যন্ত যাবতীয় যে কথাগুলো এগুলো ছিল MHC রোল ইন অ্যান্টিজেন প্রেজেন্টেশন। তাই বলে MHC আরো খুব ইম্পর্টেন্ট দুটা রোল যেটা আমরা শুরুতে বলেছি, একটা হচ্ছে ট্রান্সপ্লান্টেশন আর একটা হচ্ছে গিয়ে অটোইমিউন ডিজিজ। সেই দুটো রোল একটু ডিসকাস করি। প্রথমেই ট্রান্সপ্লান্টেশনটা আমরা বলেছি যে ইউজুয়ালি ট্রান্সপ্লান্টেশন মানে হচ্ছে একটা পার্টিকুলার গ্রাফট বা টিস্যু ওয়ান ইন্ডিভিজুয়াল থেকে আরেকটা ইন্ডিভিজুয়ালে আমরা শিফট করব। এখন এই যে ট্রান্সফার বা এই যে শিফট, এটা যেই দুইটা ইন্ডিভিজুয়ালের মধ্যে হবে তাদের একজনকে আমরা বলি হচ্ছে গিয়ে ডোনার, আরেকজনকে আমরা বলি রিসিপেন্ট। ডোনারের কাছ থেকে আমরা গ্রাফটা কালেক্ট করি এবং রিসিপেন্ট আমাদের গ্রাফটাকে রিসিভ করে। তখনই এই ডোনার এবং রিসিপেন্টের মধ্যে একটা গ্রাফট অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হবে যখন তাদের মধ্যে MHC মলিকিউলগুলো সিমিলার থাকবে। আমি আবার বলি, যখনই কোনো একটা টিস্যু আমরা একজন ডোনারের কাছ থেকে আরেকজন রিসিপেন্টকে দিব তার আগে আমাকে এনশিওর করতে হবে যে এই ডোনার এবং রিসিপেন্টের মধ্যে MHC molecules on their leukocytes are similar in order to ensure যে graft is accepted। এখন এই জিনিসটা সাধারণত আমরা prior to transplantation করে থাকি, অর্থাৎ ট্রান্সপ্লান্টেশনের আগে আমরা সাধারণত এই কম্প্যাটিবিলিটিটা বা এই হিস্টো কম্প্যাটিবিলিটিটা দেখে থাকি in between the donor and the recipient।
এটা বুঝতে হলে আপনাকে একটু কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা যখন একই পার্সনের বডির একটা সারফেস থেকে আরেকটা সারফেসে গ্রাফটকে ট্রান্সফার করি, এটাকে আমরা সাধারণত বলে থাকি অটোগ্রাফট। আর যখন আমরা দুইটা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে, অর্থাৎ যাদেরকে আমরা জাইগোটিক টুইন্স বলি, তাদের ক্ষেত্রে যখন আমরা কোনো একটা টিস্যু ট্রান্সফার করি তাদেরকে আমরা বলে থাকি আইসোগ্রাফট। এখন এই অটোগ্রাফট বা আইসোগ্রাফটের ক্ষেত্রে সাধারণত 90% ক্ষেত্রেই দিজ আর এমএইচসি কম্প্যাটেবল বা হিস্টো কম্প্যাটেবল থাকে। তাহলে যে ক্ষেত্রে আমার এমএইচসি মলিকিউলগুলো দুইটা ডোনার বা রেসিপিয়েন্টের ক্ষেত্রে সেম হবে, তাদের ক্ষেত্রে গ্রাফটটা ইজিলি অ্যাকসেপ্টেড হবে। অর্থাৎ ইফ আ গ্রাফট অ্যান্ড রেসিপিয়েন্ট টিস্যুস আর হিস্টো কম্প্যাটেবল টু ইচ আদার, দেন দ্য গ্রাফট ইজ অ্যাকসেপ্টেড। অন দি আদার হ্যান্ড, হিস্টো ইনকম্প্যাটেবল অর্থাৎ এন্টিজেনিক্যালি ডিসিমিলার। কোন ধরনের গ্রাফট সাধারণত এন্টিজেনিক্যালি ডিসিমিলার হয়? অর্থাৎ আপনি যদি কোনো একটা জেনেটিক্যালি আইডেন্টিক্যাল না এমন দুইজন ব্যক্তির মধ্যে একজনের থেকে টিস্যু আরেকজনকে ট্রান্সফার করেন, যারা বোথ হিউম্যান বাট নট রিলেটেড টু ইচ আদার জেনেটিক্যালি, তাদের ক্ষেত্রে যে গ্রাফটিংটা হয় এটাকে আমরা বলি অ্যালোগ্রাফট। এই অ্যালোগ্রাফটের ক্ষেত্রে কোনো ধরনের এমএইচসি মলিকিউলের কম্প্যাটেবিলিটি থাকে না। এটাকে এই জন্য বলা হয় হিস্টো ইনকম্প্যাটেবল। হিস্টো ইনকম্প্যাটেবল হলে আমাদের গ্রাফটটা ইউজুয়ালি রিজেক্টেড হয়। একইভাবে জেনোগ্রাফট সাধারণত বলা হয় দুটো ডিফারেন্ট স্পিসিস, অর্থাৎ সাধারণত আমরা বেশ কয়েকটা স্পিসিসের মধ্যে হিউম্যান টু আদার অ্যানিমালস যখন কোনো গ্রাফট ট্রান্সফার করি, এটাকে আমরা বলি জেনোগ্রাফট। এবং এই জেনোগ্রাফটের ক্ষেত্রেও দেখা যায় যে কোনো ধরনের এমএইচসি কম্প্যাটেবিলিটি নাই, অর্থাৎ এই গ্রাফটগুলো ইউজুয়ালি রিজেক্টেড হবে। আরেকটা ইম্পর্টেন্ট টপিক যেটা হচ্ছে HL এর সাথে আপনাদের প্রশ্নে প্রায়ই আসে এবং আসবে, সেটা হচ্ছে আমাদের HLA অ্যান্ড ডিজিজ অ্যাসোসিয়েশন। আমরা যখন HLA-টা পড়ি, আমরা সাধারণত এটাকে হচ্ছে গিয়ে ক্লাস ওয়াইজ পড়ি। আমি যখন HLA ক্লাস 1 পড়িয়েছিলাম তখন বলেছিলাম যে HLA ক্লাস 1-এর ভিতরে A, B এবং C এরকম করে ভাগ করা থাকে এবং এখানে মাল্টিপল জিনস থাকে। সিমিলারলি HLA ক্লাস 2 যখন পড়িয়েছিলাম তখন পড়িয়েছিলাম ইট ইজ রিপ্রেজেন্টেড বাই DR, DQ, DP। আর হচ্ছে গিয়ে এই প্রত্যেকটা জিন কিছু কিছু অটোইমিউন ডিজিজের সাথে অ্যাসোসিয়েটেড থাকে। আপনাদের প্রশ্ন আসে যে which of the following diseases are associated with which HLA B27 অথবা HLA DR2, DR3। সবচেয়ে কমনলি প্রশ্ন আসে B27 এবং মেজরিটি অফ দ্য অটোইমিউন ডিজিজেস শো HLA B27 অ্যাসোসিয়েশন। সেক্ষেত্রে আমরা এখানে বেশ কয়েকটা নাম পাবো, যেমন স্পন্ডাইলো আর্থ্রোপ্যাথি, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, রিটার্স সিনড্রোম, অ্যাকিউট এন্টেরোইভাইটিস, রিয়েক্টিভ আর্থ্রাইটিস এবং সোরিয়াটিক আর্থ্রাইটিস। এমন করে HLA ক্লাস 2 এর ক্ষেত্রেও আমরা সাধারণত দেখতে পাই যে কি কি ধরনের এমএইচসি গুলো এখানে প্রেজেন্ট আছে। আমাদের এই এমএইচসি এবং HL এর যে অ্যাসোসিয়েশনটা, সেটা এই একটা ইম্পর্টেন্ট গ্রাফটের মধ্যে আমরা প্রকাশ করতে পারি। HLA DR2 এবং DR3 এর ক্ষেত্রে আমরা 4টা ডিজিজ অ্যাসোসিয়েশন দেখতে পাই। তার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটোসাস, মাল্টিপল স্ক্লেরোসিস, গুড প্যাস্চার সিনড্রোম। DR3 এর ক্ষেত্রে মাইসথেনিয়া গ্র্যাভিস, গ্রেভস ডিজিজ, টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, ডার্মাটাইটিস হার্পিটিফর্মিস, SLE এবং জোগ্রেন সিনড্রোম। এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু অ্যাসোসিয়েশন শো করে বোথ উইথ HLA DR3 অ্যান্ড DR2। তাহলে আমরা যখন পড়বো, আমরা পার্টিকুলারলি HLA এর যে অ্যাসোসিয়েশনগুলোকে একটু হাইলাইট করে পড়বো এবং দেখা যায় যে বেশ কয়েকটা প্রশ্ন আসে সাধারণত এখান থেকে, আমরা এটাকে স্কিপ করবো না। তাহলে আমাদের HLA রিলেটেড ডিসকাশন মূলত এই 3টা সাবহেডিংয়ে আমরা আজকে কমপ্লিট করতে পারি। অর্থাৎ পড়ার সময় আমাদের মাথায় থাকবে যে HLA এর যে 3টা মেজর রোল আছে, অর্থাৎ ইন কেস অফ অ্যান্টিজেন প্রেজেন্টেশন, ইন কেস অফ ট্রান্সপ্লান্টেশন এবং ইন কেস অফ অটোইমিউন ডিজিজ, 3টাকে আমরা একটু আলাদা করে রাখবো। আমরা MHC1 এবং MHC2 এগুলো কোথায় কোথায় লোকেটেড থাকে এবং সাধারণত কোন কোন জিন এদের মধ্যে ইনক্লুডেড, এরা কোন কোন সেলকে অ্যান্টিজেন প্রেজেন্ট করতে পারে, এদের মধ্যে কোন মলিকিউলটা কোন সেলে এক্সপ্রেসড হয়, স্ট্রাকচারালি ওরা কিভাবে একটা অ্যান্টিজেনকে একটা টি সেলের কাছে প্রেজেন্ট করে এবং ফাংশনালি ওদের মধ্যে কি কি পার্থক্য আছে, এই লেঞ্জের 4টা থেকে আমরা একটু দেখে রাখবো। মোটামুটি আমাদের সামারিতে এই যে এমএইচসির যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলা আশা করি আপনাদের কাছে একটু ক্লিয়ার হয়েছে।
এবং নেক্সট যখন আপকামিং এক্সামগুলোতে এমএসসি রিলেটেড প্রশ্ন থাকবে আপনারা চেষ্টা করবেন যে অ্যাটলিস্ট এই টপিকগুলো বা এই বিগত বছরের প্রশ্নগুলোর যে ডিসকাশনটা এটা ফলো করার। আমাদের আজকের ডিসকাশনটা আমরা একটু এখানেই শেষ করি। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ।